এইচএটিকে স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ভগ্নাংশের বাকি যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো আলোচনা করব। অর্থাৎ ভগ্নাংশ চ্যাপ্টার যে গত ক্লাসে যে প্রথম পর্বে যে কয়টা সৃজনশীল আলোচনা করেছি তার ধারাবাহিকতার পরবর্তী সৃজনশীলগুলো আমরা এখন আলোচনা করব। এখন গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে 3 নম্বর পর্যন্ত। আজকে হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা কি আছে আমরা তাহলে এখন প্রথম আমরা দেখে নিই 4 নং কি হচ্ছে। তাহলে আমাদের আজকে আলোচনা প্রথম আলোচনা 4 নং সৃজনশীল 4 নং সৃজনশীল। 4 নং আছে, এখানে লেখা আছে যে সুলতান সাহেবের মাসিক আয় 30,000 টাকা। সুলতান সাহেবের মাসিক আয় 30,000 টাকা। তিনি প্রতি মাসে তার আয়ের 1/5 বাড়ি ভাড়া দেন, 1/6 ছেলে মেয়েদের লেখাপড়া এবং 3/1 সংসারের অন্যান্য খরচে ব্যয় করেন এবং বাকি টাকা যে থাকে সেটা হচ্ছে ব্যাংকে জমা রাখেন। তাহলে ক নাম্বার কোশ্চেনটা আমাদের আসছে হচ্ছে তিনি তার আয়ের মোট কত অংশ ব্যয় করেন। তাহলে এখানে উদ্দীপকের যে অংশগুলা আমাদের ব্যয় যে অংশগুলা ব্যয় আছে সেই ব্যয়গুলো আমরা যোগ করে দেব। যেমন ক নাম্বার, তাহলে সে প্রথমে কি খরচ করে, তিনি প্রতি মাসে তার আয়ের 1/5 বাড়ি ভাড়া, 6/1 ছেলে মেয়ের লেখাপড়া, 3/1 সংসার খরচ করে। তাহলে আমরা একেবারে লিখে দিতে পারি যে বাড়ি ভাড়া, সংসার খরচ এবং লেখাপড়া খরচ। তাহলে 5/1 যোগ 6/1 যোগ 3/1 এগুলো আমরা যোগ করব। যোগ করে 5, 6, 3 এর লসাগু হচ্ছে 30। 5, 6, 3 এর লসাগু হচ্ছে 30। 5 দিয়ে যদি আমরা 30 টা ভাগ দিয়ে থাকে হলো 6, 6 এর সাথে 1 গুণ করলে থাকে হলো 6, 6 দিয়ে যদি আমরা 30 টা ভাগ দিয়ে থাকে হচ্ছে 5, 5 দিয়ে যদি আমরা 1 এর গুণ করি তাহলে হচ্ছে 5 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে 5। 3 দিয়ে যদি আমরা 30 টা ভাগ দিয়ে থাকে হচ্ছে হলো 10, 10 যদি 1 এর গুণ দিয়ে থাকে হচ্ছে 10। তাহলে আমাদের উপরেগুলো যোগ করে কত হয়, উপরেগুলো যোগ করে হইতেছে হচ্ছে 5, 6, 11, 21, উপরে 21, 30, নিচে হচ্ছে 30। তাহলে এত অংশ। তাহলে সুলতান সাহেব তার কি করছে, আয়ের 30/1 অংশ খরচ করছে, 30/1 অংশ ব্যয় করছে বা খরচ করছে। উত্তর হবে এইটা উত্তর হবে। এখন খ নাম্বার কোশ্চেন আছে তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন। সে মোট সম্পত্তি যা আছে, মোট সম্পত্তি 30/1 অংশ সে কি করে, খরচ করে। মানে আয়ের 30/21 অংশ হচ্ছে 30/21 অংশ হচ্ছে খরচ করেন। বাকি যে অংশটা থেকে যাবে সেই অংশটা সে ব্যাংকে জমা রাখে। তাহলে ওইটা করার আগে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। ধরি সুলতান সাহেবের মোট সম্পত্তি 1 অংশ। তাহলে ব্যাংকে জমা রাখেন। এখন যেহেতু মোট সম্পত্তি 1 অংশ, এই 1 যদি আমরা 30 টা ভাগ করি, 30/21 অংশ সে খরচ করে, বাকি অংশটা কি করে, ব্যাংকে রাখে। তাহলে আমাদের 1 বিয়োগ 30/21 অংশ। তাহলে এটা বিয়োগ করলে কি হয়, 30, 1 আর 30 এর লসাগু হচ্ছে 30। এখানে হচ্ছে 1 আছে, 1 দিয়ে যদি 30 টা ভাগ দিই তাহলে হচ্ছে 1, 30 আর 1 গুণ করলে 30। এখানে হচ্ছে হলো 30, 30 বাদলে 1 বিয়োগ 21। তাহলে এখান থেকে আমাদের বিয়োগ ফল থাকতেছে উপর হচ্ছে 9, নিচে হচ্ছে 30। তাহলে 30-এর 9 অংশ টাকা কি করে, সে এত অংশ সে ব্যাংকে জমা রাখে, তাহলে আমাদের খ
নাম্বারের উত্তর আমরা এটা পেয়ে গেলাম। খ নাম্বার উত্তর আমরা পেয়ে গেলাম। এখন তাহলে পরেরটা আলোচনা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের গ নাম্বার কোশ্চেনে আমাদের চাইছে যে মোট কত টাকা ব্যয় করেন, সে মোট কত টাকা ব্যয় করেন। তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 30,000 টাকা। তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 30,000 টাকা। তাহলে সে এই 30,000 টাকার 21 অংশ সে ব্যয় করে। তাহলে আমরা এখানে দেখি কত আমাদের গ নাম্বার। আমরা প্রথমে লিখব যে সুলতান সাহেবের মোট সম্পত্তি 30,000 টাকা। 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা সে কি করছে, ব্যয় করছে। কত অংশ? 30-এর 1 অংশ হচ্ছে ব্যয় করছে। 30-এর 21 অংশ ব্যয় করেছে। তাহলে মোট ব্যয় করে মোট ব্যয় করেন 30,000 এর 30-এর 21 এত টাকা। এখন আমরা 30,000 এর জায়গায় গুণ চিহ্ন দেব 30-এর 21 অংশ। এই 30 কে কাটলে থাকে হচ্ছে 1,000। তাহলে উপরে থাকতেছে আমাদের 21,000 টাকা। মোট কত টাকা? মোট হচ্ছে 21,000 টাকা। এই টাকাটা সে কি করে? মোট ব্যয় করে। তাহলে 21,000 টাকা সে মোট কি করলো? ব্যয় করলো। এখন তাহলে 30,000 টাকার মধ্যে কত টাকা ব্যয় করছে? 21,000 টাকা। এখন গ নাম্বার কোশ্চেনটা আসছে তিনি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তিনি মাসে কত টাকা জমা রাখেন? তাহলে কি 30,000 টাকার মধ্যে সে 21,000 টাকা খরচ করছে। তাহলে বাকি যে টাকাটা সেই টাকাটা সে কি করছে? ব্যাংকে রাখছে। তাহলে 30,000 থেকে আমরা যদি 21,000 টাকা বিয়োগ দেই, সেই বিয়োগ ফলটাই হবে হচ্ছে কি ব্যাংকে জমা রাখার টাকা। ঘ নাম্বার দেখতে পারি তোমরা সুলতান সাহেবের, এটা আবার লিখে দেই যদি সমস্যা হয়। সুলতান সাহেবের মোট সম্পত্তি বা মাসিক বেতন, মাসিক আয় 30,000 টাকা। তিনি খরচ করেন  বা ব্যয় করেন, যেটা হয় 21,000 টাকা। এটা আমরা দাগ দিয়ে দেই। তাহলে এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দেই, বিয়োগ করার পর যে টাকা থাকবে সেই টাকাটা হচ্ছে কি করছে? সুলতান সাহেব ব্যাংকে জমা রাখছে। তাহলে তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ব্যাংকে জমা রাখছে কত টাকা? তাহলে হচ্ছে 9,000 টাকা। 21,000 থেকে 30,000 থেকে 21,000 বাদ দিলে হচ্ছে 9,000 টাকা থাকে। তাহলে আমরা উত্তর লিখব তিনি ব্যাংকে জমা রাখেন 9,000 টাকা। তাহলে 4 নাম্বার সৃজনশীলের কোশ্চেনটার উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আমাদের পরবর্তী আলোচনা করব আমরা হচ্ছে 5 নং সৃজনশীল। 5 নং সৃজনশীল, ঠিক আছে? তাহলে আমাদের আগে খেয়াল রাখতে হবে সৃজনশীল অঙ্ক যে কোনো অঙ্কই আমরা করতে যাই, সেটা করার পেছনে আগে খেয়াল রাখতে হবে যে আমাদের উদ্দীপকে কি চাইছে, উদ্দীপকের সাথে আমাদের প্রশ্নের কি মিল বা প্রশ্ন কি চাইছে সেটা। এখন একই রকম একই ধাঁচের একটা অঙ্ক আমরা আবার দেখি যে জামাল সাহেবের 60,000 টাকা ছিল। জামাল সাহেবের 60,000 টাকা ছিল। সে তার টাকা 4-এর 1 অংশ বিদ্যালয়ে দিচ্ছে। 4-এর 1 অংশ 4টারে ভাগ করে তার মোট টাকা যদি 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ থেকে কি করছে? বিদ্যালয়ে দিচ্ছে। 3-এর 1 অংশ গরিব লোকদের মাঝে দান করছে। আবার ওই সম্পত্তি যদি 3 ভাগ করে 3 ভাগের 1 অংশ তাকে কাকে দিচ্ছে?
গরিব লোকদের দান করেছে, তিনি মোট কত অংশ দান করলেন। তাই সে এক রকম মোট অংশ দান করবেন, মানে এখানে আমরা মোট অংশ যোগ করে দেব। লিখবো আমরা দেখো, তাহলে লিখি যে বিদ্যালয় ও গরিবদের দান করেন। বিদ্যালয়ে লিখবো যে বিদ্যালয়ে ও গরিবদের দান করেন, দান করেন। তাহলে বিদ্যালয়ে দান করছে কত অংশ? 4/1 অংশ, আর হচ্ছে গরিবদের 3/1 অংশ। 4/1 যোগ 3/1, এইটার যদি আমরা লসাগু করি, মোট কত অংশ দান করলেন? মোট যেহেতু আছে তাহলে আমরা দুটা যোগ করেই দেব। 3 4 12, লসাগু হচ্ছে 12। এখানে হচ্ছে 3 যোগ 4 সমান হচ্ছে উপরে 7, নিচে হচ্ছে 12 অংশ। যেহেতু অংশ চাইছে তাহলে আমরা অংশই দিব। এটাই হচ্ছে আমাদের ক নাম প্রশ্নের উত্তর। কি চাইছে আমাদের ভালো করে বুঝতে হবে যে প্রশ্নটা কি চাইছে। প্রশ্নটা হচ্ছে চাইছে যে সেটা মোট কত অংশ, মোট কত অংশ দান করলেন। এখন খ নং প্রশ্নে বলছে যে তিনি বিদ্যালয়ে কত টাকা দান করেন। তিনি বিদ্যালয়ে কত টাকা দান করেন। তাহলে বিদ্যালয়ে কত অংশ দান করছে? 4/1 অংশ দান করছে। মোট সম্পত্তি কত? তাহলে লিখে দিয়ে মোট সম্পত্তি 60,000 টাকা। তাই বিদ্যালয়ে দান করে দান করেন 60,000 এর 4/1 এত টাকা। তাহলে 60,000 ইন্টু গুণন 4, 4 20 4 15 60। 4 দিয়ে যদি আমরা 60 রে কাটি তাহলে 15,000 টাকা হবে এখানে। তাহলে 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে আমাদের খ নাম্বার কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম আমরা কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা আমরা কিভাবে পেলাম? সে কি করলো? বিদ্যালয়ে দান করলো। তাহলে গরিবদের মধ্যে সে কত টাকা দান করলো? একই রকম ভাবে এইটা খ নাম্বার আর গ নাম্বার কোশ্চেনটার উত্তরই একই রকম। তাহলে গ নাম্বার কোশ্চেন আমরা দিতে পারি যে একেবারে তোমরা এই লাইনটা প্রথম লাইনটা না করে দ্বিতীয় লাইন সব অন্যভাবে দিলেও হয়ে যাবে। তাহলে দেখি একটু এটার মধ্যে মোট সম্পত্তি কত টাকা? 60,000 টাকা, 60,000 টাকা। তাহলে এখন কাকে দান করতে বলছে? গরিবদের কত দান করছে? তাহলে গরিবদের দেখো যে গরিবদের দান করে, গরিবদের দান করে 60,000 এর 3/1 অংশ এত টাকা। তাহলে আমরা 60,000 ইন্টু 3/1, 3 20 60, তাহলে কত টাকা? 20,000 টাকা। সে কত টাকা জমা করলো? 20,000 টাকা। তাহলে তিনি বিদ্যালয়ে দান করলেন কত টাকা? গরিবদের দান করলো 20,000 টাকা দান করলো। এটা হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনের উত্তর। ঘ নাম্বারে বলছে দান করার পর তার কাছে কত টাকা রইল। তাহলে কোথায় দান করছে? আগে বিদ্যালয়ে দান করছে এবং গরিবদের দান করছে। বিদ্যালয়ে দান করছে কত? 15,000 টাকা, গরিবদের দান করছে 20,000 টাকা। তাহলে তাদের কাছে থাকবে কত টাকা? তার কাছে কত টাকা থাকবে? এখন আমরা প্রথমে আমরা এই কাজটা করি যে আগে কত টাকা দান করলো সেটা যোগ করি। কত টাকা দান করলো? ঘ নাম্বার যে মোট দান করে, দেখো যে মোট দান করে, মোট দান করে কত টাকা? তাহলে 15,000 যোগ 20,000
টাকা। 15 আর 20 হচ্ছে 35,000 টাকা। তাহলে তিনি বাকি টাকা কি করলো, রইলো, বাকি রইলো, বাকি টাকা সমান 60,000 থেকে আমরা এই 35,000 টাকা বিয়োগ করে দেই। বিয়োগ করে দিলে পরে কত থাকে আমাদের, 60 থেকে বিয়োগ করলে পরে থাকে হচ্ছে 25,000 টাকা। এটাই হচ্ছে আমাদের 5 নং কোশ্চেনের 5 নং সৃজনশীলের সর্বশেষ কোশ্চেন, ঘ এর উত্তর। তাহলে সে মোট দান করছে কত টাকা, 35,000 টাকা, আর তার সম্পত্তি হচ্ছে 60,000 টাকা। সেই 60,000 টাকা থেকে যদি আমরা 35,000 টাকা বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকাতে সে কি করলো, নিজের কাছে রয়ে গেল। এখন আলোচনা হচ্ছে পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে কি 6 নং কোশ্চেন। কি করব আমরা, 6 নং কোশ্চেনের আলোচনা করব। 6 নং কোশ্চেনে কি আছে, 6 নং কোশ্চেনে আছে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একটা বাঁশের 2/1 অংশ সবুজ রং করেছে, 3/1 অংশ নীল রং করছে, আর বাকি 2 মিটার হলুদ রং করা হয়েছে। বাকি যেটুকু রয়ে গেছে তার 2 মিটার হলুদ রং করা হয়েছে। মোট কত অংশ সবুজ ও নীল রং করা হয়েছে, মোট কত অংশ সবুজ ও নীল রং করা হয়েছে। এখন তাহলে সবুজ আর হলুদের অংশটুকু আমরা যোগ করে দিলে পরেই আমাদের এটা বেরিয়ে যাবে। ক নাম্বার, তাহলে সবুজ এবং হলুদ অংশটুকু আমরা কি করব, যোগ করব। সবুজ এবং হলুদ অংশটুকু যোগ করব। সবুজ অংশ কি লিখব, যে সবুজ ও নীল রং করা হলো, সবুজ ও নীল রং করা হলো। সবুজ অংশ কত, 2/1 যোগ নীল অংশ কত, 3/1, লসাগু কত 6, এখান থেকে হচ্ছে 3, এখান থেকে হচ্ছে 2, এখান থেকে হচ্ছে 3, 2, 2টা যদি আমরা 6 এর ভাগ দেই তাহলে হচ্ছে 3 × 3, 3টা যদি 6 এর ভাগ দিই তাহলে 6, 2 সব থাকা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসতে তো উপর হচ্ছে 5, এটা হচ্ছে 1 এত অংশ, এটা হচ্ছে উত্তর। ক নম্বর উত্তর। তাহলে আমরা কি পেলাম, 6/5 অংশ কি করলো, সবুজ ও নীল রং করা হলো। সবুজ কত অংশ করা হলো, 6/5 অংশ। খ নাম্বার কোশ্চেনে বলছে আমাদের বার্ষিক কত অংশ হলুদ রং করা হলো। তাহলে 2/1 অংশ আর 3/1 অংশ যে মোট অংশ যেটা আছে এটা যদি আমরা সম্পূর্ণ অংশ থেকে বাদ দিই তাহলে আমাদের কিসের অংশ, বাকি যে হলুদ রঙের অংশ পাওয়া যাবে। তাহলে লিখবো যে আমরা ধরি সম্পূর্ণ বাঁশ 1 অংশ। সম্পূর্ণ বাঁশ যদি 1 অংশ হয় সেই 1 অংশটাকে 6টা ভাগ করে 5 অংশ হচ্ছে কি করছে, সবুজ আর নীল রং করছে বাকি অংশ। তাহলে হলুদ বলবো যে হলুদ রং করা হলো, হলুদ রং করা হলো 1 বিয়োগ 6/5, 6 বিয়োগ 5 সমান হচ্ছে কি 6/1 অংশ। তাহলে 6/1 অংশ কি করছে আমাদের হলুদ রং করা হয়েছে। তাহলে আমরা পেলাম খ নম্বরের উত্তর, সে কি করলো 6/1 অংশ হলুদ রং করলো। এখন বাঁশটি বলছে বাঁশটির মোট দৈর্ঘ্য কত। এখন বাঁশটির মোট দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই 6/1 অংশ দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। 6/1 অংশ দৈর্ঘ্য কত আমাদের এখানে দিয়ে আছে 2 মিটার। দেখো অবশিষ্ট 2 মিটার হলুদ রং করেছে, হলুদ রং করা হয়েছে কত মিটার, 2 মিটার। তাহলে এই 6/1 অংশের সমান আমরা কি লিখতে পারি, 2 মিটার। গ লিখি যে 6/1 অংশের দৈর্ঘ্য সমান হচ্ছে 2 মিটার। অর্থাৎ 1 বা সম্পূর্ণ অংশের আমরা
ধরেছিলাম খ নম্বরে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য যেহেতু কমলে পরে ভাগ হয়ে যাবে। ভাগ আমরা আগে প্রথম ভাগ দিই 6 তাহলে 2 গুণন 6 সমান হচ্ছে 12 মিটার। উত্তর হচ্ছে কি বেরোলো আমাদের? সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। বাসটি কত মিটার? নীল রং করা হলো। পরে বলছে যে বাসটি কত মিটার নীল রং করা হলো। ঘ নাম্বার আনসার, ঘ নাম্বার উত্তর ঘ নাম্বার। এখন সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। তাহলে আমাদের নীল রং করছে কত মিটার? নীল রঙের অংশ কত? 3/1 অংশ। তাহলে 3/1 অংশের দৈর্ঘ্য সমান 12 ইন্টু 3/1 3 4 12 4 মিটার। তাহলে আমাদের 6 নং কোশ্চেনের অ্যান্সার সমাপ্ত হইল। 6 নং কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সমাপ্ত হইল। এখন আমরা আলোচনা করব হচ্ছে 7 নং কোশ্চেন। এখন আমরা আলোচনা করব হচ্ছে 7 নং কোশ্চেনটা। 7 নং কোশ্চেনে বলছে 7 নং কোশ্চেনের রিজাল্ট এখন আমরা আলোচনা করি। 7 নং 7 নংয়ের ক 7 নম্বরে আগে বলছে যে মাহমুদ সাহেব একজন লোক, তার সম্পত্তি স্ত্রী 3 সন্তান 1 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। স্ত্রী 3 সন্তান এবং 1 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। এখন কিভাবে দিলেন? তাহলে ছেলেরা 3 ছেলের মধ্যে ভাগ করেছে। স্ত্রী দিছে, 3 ছেলে দিছে এবং 1 মেয়ের মধ্যে দিছে। তাহলে টোটাল কয়জন হচ্ছে? 5 জনের মধ্যে ভাগ করে দিছে। 5 জনের মধ্যে কত অংশ? ছেলেরা, ছেলেরা বলতে 3 ছেলে পাইছে হচ্ছে 4/1 অংশ, 4/3 অংশ, 4/3 অংশ। 3 ছেলে পাইছে হচ্ছে 4/3 অংশ। মেয়ে পেয়েছে 8/1 অংশ। আর বাকি সম্পত্তি পাইছে কে? স্ত্রী পাইছে। ছেলে মেয়ে মোট কত অংশ সম্পত্তি পেল? তাহলে ছেলে আর মেয়ের অংশটা আমরা যোগ করে দিই। দেখবো ছেলে ও মেয়ে মোট পেল, ছেলেরা পাইছে কত? 4/3 অংশ যোগ 8/1 অংশ। এটা কিন্তু টাকা না, এটা হচ্ছে অংশ। তাহলে 4 আর 8 এর লসাগু হচ্ছে কত? 4 এবং 8 এর লসাগু হচ্ছে 8 2 6। দেখো 4 দিয়ে যদি 8 এর ভাগ দেই থাকে হচ্ছে 2, 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, 8 দিয়ে 8 এর ভাগ দিলে 8 থাকে হচ্ছে 1। তাহলে আমাদের কত অংশ হচ্ছে? 8/7 অংশ। তাহলে ছেলে আর মেয়েদের দিল কত? 8/7 অংশ। ছেলে আর মেয়েদের হচ্ছে 8/7 অংশ দিল। স্ত্রী কত অংশ পেল? স্ত্রী কত বলছে? এই অংশটা যদি আমরা মোট সম্পত্তি থেকে বাদ দিয়ে দেই তাহলে স্ত্রী অংশটা পাওয়া যাবে। তাহলে খ নাম্বার দেখি, ধরি আগে এখানে যেটা ধরি মোট সম্পত্তি 1 অংশ। ধরি মোট সম্পত্তি কত অংশ? 1 অংশ। তাহলে স্ত্রী পেল, স্ত্রী পেল 1 বিয়োগ 8/7 অংশ। তাহলে 8, এখানে হচ্ছে 8 বিয়োগ 7। 1 দিয়ে যদি 8 এর ভাগ দেই, এখানে একের নিচে আরেকটা 1 আছে, 1 দিয়ে যদি 8 দিয়ে ভাগ দেই 8, 8 আছে 8 বিয়োগ 7। তাহলে আমাদের হইল কত? উপর হচ্ছে 8/1 অংশ। তাহলে কত অংশ রয়ে গেল? 8/1 অংশ রয়ে গেল। এখন তাহলে এটা হচ্ছে আমাদের খ নং প্রশ্নের উত্তর। এটা হচ্ছে খ নং প্রশ্নের উত্তর।
তারপর একটা বলছে মূল সম্পত্তি 1,80,000 টাকা হলে প্রত্যেক ছেলে কত টাকা করে পাবে। আগে তাহলে ছেলের টাকা আমরা বের করবো, প্রত্যেক ছেলে কত টাকা করে পেল। আমাদের মনে রাখতে হবে কিন্তু যে প্রশ্নে কিন্তু আমাদের বলছে যে ছেলেরা পেয়েছে, 3 ছেলে পাইছে হচ্ছে 4-এর 1 অংশ, 3 ছেলে পাইছে 4-এর 3 অংশ, 3 ছেলে পাইছে হচ্ছে 4-এর 3 অংশ। এই 4-এর 3 অংশের 1 ভাগ হচ্ছে 1 ছেলে। তাহলে গ নাম্বার মোট সম্পত্তি কত? মোট সম্পত্তি 1,80,000 টাকা। তাহলে অতএব 3 ছেলে পায়, 3 ছেলে পায়। এই লেখাটা লিখে দিলে পরে তোমাদের জন্য ভালো হবে, যে মনে থাকবে যে আসলে এখানে 3 ছেলেকে দেওয়া হয়েছে। 3 ছেলে পায় 1,80,000 এর 4-এর 3 এত টাকা। যেহেতু এখানে টাকা আমরা কি করব, সেহেতু এখানে এটা হচ্ছে টাকা। তাহলে এখানে টাকা 1,80,000 গুণন 4-এর 3 এত টাকা। এখানে কত হয়? 4-4 16, 4-5 20, 4-4 16 থাকে হচ্ছে 2 20, এ পর্যন্ত চলে যায়, থাকে হচ্ছে 0 2 3 0 1 2 3 0। আর এটা কাটলে করা হয় 45,000 টাকা। 45,000 টাকা। তাহলে 3 সন্তান পাইলে কত? 45,000 টাকা। 3 সন্তান পেলে কত? 45,000 টাকা। তাহলে একজনে পাবে কত টাকা? একজনে, সরি 45,000 না, একটু বাড়বে। এটা এখানে 2 আছে, 4 16 থাকে হচ্ছে এখানে 2, 4-5 20, 45 আমাদের এখানে গুণ করতে হবে হচ্ছে 3 এর সাথে, তাহলে হচ্ছে 1,35,000 টাকা। 1,35,000 টাকা। তাহলে আমাদের মোট 3 দিয়ে যদি আমরা 45 গুণ করি তাহলে 1,45,000 টাকা। এখন আমাদের এখানে এটা পাইলো কত? 3 ছেলে পাইলো। এখন তো প্রত্যেক ছেলে পায়, তো প্রত্যেক এখানে অতএব প্রত্যেক ছেলে পায় এই 1,35,000 টাকাকে আমরা 3 জন, যেহেতু ছেলে 3 জন ছেলে থাকা অবস্থায় এই জন্য 3 টা ভাগ দিয়ে দেব। প্রত্যেক ছেলে তাহলে কত পাইতেছে আমাদের? 45,000 টাকা করে পাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে এই পর্যন্ত। তাহলে আমাদের 7 নং সৃজনশীল পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। আজকে আমরা আর বেশি আলোচনা করব না। পরবর্তী যে কয়টা সৃজনশীল আছে সেটা আমরা পরবর্তী লেকচারে, পরবর্তী ক্লাসে আলোচনা করে দিব। ধন্যবাদ। আজকে আলোচনা শেষে আমি এটাই বলবো যে সবাই বাসায় পড়াশোনা করবে, অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে কোনো কিছু প্রয়োজন হলে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ।